शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्कार। निवेदितार भारत दर्शनेर आज 53तम पर्व। এই মহামারীর মধ্যেও যারা প্রতিটি পর্বের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রতি আমি শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। মন আতঙ্কে ভরে রয়েছে যখনই শুনতে পায় পরমাত্মীয়, নিকটাত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীদের এই মহামারীতে যেভাবে চলে যাওয়া শুরু হয়েছে, তখন মনে হয় যে পৃথিবী তার বোধহয় আর ভার সহ্য করতে পারছেন না। মানব জাতির বিভিন্নভাবে এই প্রকৃতির প্রতি যে অন্যায় অবিচার জানতে বা অজান্তে মানব সমাজ করে চলেছে, সত্যি তাতে বোধহয় পশুগুলো তাকিয়ে তাকিয়ে দেখে। একসময় গ্রামের বাড়িতে দেখতাম গরুকে মাঠে নিয়ে যাওয়ার সময় চাষিরা তার মুখে একটা জালি বেঁধে দিতেন, যাতে পাশের বাড়ি বা পাশের জমির কোনো ফসলকে সে অনিষ্ট করতে না পারে। গরুটি ইচ্ছে থাকলেও কিন্তু মুখ বাড়িয়ে খেতে পারে না, যেহেতু তার মুখে একটি জালি দেওয়া রয়েছে। আজকে সেই দৃশ্যটি মনে পড়ে এবং গরু প্রজাতির পশুরা আজকে আমাদের দিকে তাকিয়ে দেখে যে মানুষ আজ মুখের মধ্যে ওদের মতো জালি তথা মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে। প্রকৃতিকে তারা যেভাবে গ্রাস করছিল, প্রকৃতি বোধহয় তাদের সাবধান করে দেওয়ার জন্য এই মুখে জালিটি বেঁধে দিয়েছেন এবং বাধ্য করেছেন নিজেদের বাঁচতে এবং প্রকৃতিকে বাঁচাতে এই কোভিড পরিস্থিতিতে। যাই হোক, আমরা আমাদের মূল প্রসঙ্গে আসি। নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন আমরা জানি 1898 খ্রিস্টাব্দে। নিবেদিতার আলোচনা আমি 52টি পর্ব বিভিন্ন দিক থেকে তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করেছি। হয়তো বহু দিক অজানা রয়ে গেছে এখনও। আমার মতো মানুষ যে নিবেদিতাকে নিয়ে বহুদিন চর্চা করেছি, বহুদিন আলোচনা করেছি, শুধু নয়, এই আলোচনার তাগিদেই নিবেদিতাকে আরও ভেতর থেকে খুঁজে খুঁজে বার করে আনার চেষ্টা করেছি বিভিন্ন বই থেকে। শঙ্করী প্রসাদ বসুর কাছে আমি ঋণী। তার নিবেদিতা ও লোকমাতা বইটিতে যেভাবে তিনি প্রকাশ করেছেন বিভিন্ন দিক দিয়ে, এই নিবেদিতা লোকমাতা বইটি আমার কাছে সত্যিই একটি নিবেদিতা দলিল স্বরূপ। রিজেল লেমের বই তো রয়েছে, মুক্তিপ্রাণাদির বইও আমাকে অনেক সাহায্য করেছে এবং অন্যান্য অনেক বই আমি আমার স্মৃতির মণিকাঠায় ধরে রাখার চেষ্টা করেছি। যখন আমার নিবেদিতার ভারত দর্শন বইটিকে আমি প্রকাশ করার চেষ্টা করছিলাম, তখন থেকে নিবেদিতার প্রতি আমার আগ্রহ। এবং বহু বছর আগে আমার মনে আছে, যখন ওই বেদান্ত মঠ থেকে যে পত্রিকাটি প্রকাশিত হয় বিশ্ববাণী, তাতে ধারাবাহিকভাবে 9-এর দশকে গত শতাব্দীতে আমি নিবেদিতার উপরে ধারাবাহিকভাবে লিখেছিলাম। সেগুলি এখনও মনে পড়ে। তখন থেকেই নিবেদিতার প্রতি আমার একটা বিশেষ আগ্রহ, বিশেষ শুধু আগ্রহ বললে ভুল হবে, নিবেদিতাকে নিয়ে গবেষণামূলক চর্চা করার একটা ভীষণ খিদে অনুভব করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে নিবেদিতা ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষের সমাজের সাথে মিশেছেন, ভারতবর্ষের সমাজের সাথে সামাজিক সমস্ত মানুষদের সাথে তিনি কোনো বাধা না মেনে কখনো ব্রাহ্ম সমাজে, কখনো শাক্ত, কখনো বৈষ্ণব, কখনো বিজ্ঞান জগৎ, কখনো সাহিত্য জগৎ, কখনো চিকিৎসা জগৎ, সমস্ত ক্ষেত্রে অবাধ বিচরণ ছিল। সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ তাকে কখনো বাধা দেননি। অনেক চিঠির মধ্যে পাওয়া যায় রবীন্দ্রনাথের পরিবার। গত সপ্তাহের আগের পর্বটিতে আমরা রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উপলক্ষে 9ই
মেয়ে খুব সম্ভবত আমার আগের অর্থাৎ 52 পর্বের আগেরটি অর্থাৎ 51তম পর্বে রবীন্দ্রনাথ এবং নিবেদিতা নিয়ে আমি আলোচনার সুযোগ পেয়েছিলাম। সেখানে অনেক কিছু রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছিলাম, কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছুই এখনও অজানা রয়ে গেছিল। সেই সম্পর্কে কয়েকটি আলোচনা আজকের এই অধ্যায়ে আমরা মনে খুঁজে পাব। আমরা দেখেছি এই যে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দের সাথে খুব বেশি আমরা ওর কথোপকথন বা যোগাযোগের সূত্রগুলি পাইনি। রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ থেকে মাত্র 1.5 বছরের বড় ছিলেন আমরা জানি। রবীন্দ্রনাথ নিবেদিতাকে ভারতবর্ষে আসার পর থেকে একটা উৎসুক দৃষ্টিতে তার প্রতি তিনি চেয়েছিলেন, এবং শুধু চেয়ে থাকেননি, তাকে ভারতবর্ষের স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা তার বাইরেও সাহিত্য সমাজ জগতের অনেক কিছুই রবীন্দ্রনাথ তাকে দেওয়ার চেষ্টা করেছিলেন। অনেক চিঠির মধ্যে সেগুলি আমরা পাই। নিবেদিতা স্বামীজির সাথে পাশ্চাত্যে দ্বিতীয়বার যাওয়ার সময় তার কয়েকটি চিঠির মধ্যে আমরা পেয়েছি, এবং তার কয়েকটি আলোচনার মধ্যেও রাখার চেষ্টা করেছিলাম। নিবেদিতা এই 1898 সালে 25শে মার্চ যখন শিব পুজো করে ব্রহ্মচর্য মনে দীক্ষিত হয়েছিলেন, তখন কিন্তু তাকে রুদ্রাক্ষের মালা তুলে দিয়েছিলেন স্বামীজি। সেই মিস মার্গারেট এলিজাবেথ নোবেল তারপর থেকে ভগিনী নিবেদিতা রূপে পরিচিত হয়েছিলেন। সব ঠিক, এসব ঘটনা রবীন্দ্রনাথ ভালো করে কিন্তু জানতেন। কিন্তু সেই সময় তিনি প্রায়ই যেতেন বোসপাড়াতে নিবেদিতার ভাড়া বাড়িতে। ঠাকুর পরিবার ও বিবেকানন্দ মানসপটে তার জন্য যে কিছু ফাটল দেখা দিয়েছিল তা দেখতে পাই রবীন্দ্র জীবনী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখাতে। তিনি লিখছেন এক জায়গাতে, কলিকাতায় আসিবার পর মিস মার্গারেট নোবেল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সহিত খুবই ঘনিষ্ঠভাবে মিশিয়াছিলেন, কিন্তু বিবেকানন্দ এতে কি খুব সন্তুষ্ট হয়েছিলেন? পাঠকরা হয়তো ভাববেন নিবেদিতার সাথে রবীন্দ্রনাথের যেমন সম্পর্ক, স্বামী বিবেকানন্দের আর একটা দৃষ্টিকোণ থেকে দেখতে গেলেও তার সাথে সম্পর্কর কিন্তু কোনো তফাৎ ছিল না। কারণ রবীন্দ্রনাথ নিজেই ঠাকুর বাড়ির তরফ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবা নিবেদিতার অ্যালবার্ট হলে বক্তৃতার পরে দেবেন্দ্রনাথ ঠাকুর নিজে ডেকেছেন এবং বিবেকানন্দকে সাথে নিয়ে যেতে বলেছেন। সেখানে তিনি গেছেন এবং আলোচনা চক্রের মধ্যে যোগ দিয়েছেন। তাতে বিবেকানন্দ খুব একটা অখুশি ছিলেন ঠাকুর পরে মেশার জন্য। যখন তিনি ব্রাহ্মধর্মের মধ্যে একদম বিশেষভাবে ঢুকে পড়েছেন, ব্রাহ্মদের সাথে তাল মিলিয়ে চলছেন এবং নিরাকারবাদকে ব্রাহ্ম বিশ্বাসকে মনের মধ্যে প্রতিষ্ঠিত করাচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের গুরু অর্থাৎ নিবেদিতার গুরুর যে শাক্ত ভাব, যে শক্তির মা ভবতারিণীর চরণতলে বসে আরাধনা, দক্ষিণেশ্বরের তপভূমি থেকে যে সাধন ভূমি, পুরোটাই কিন্তু শক্তির আরাধনার মধ্যেই বিচরণ করেছেন। অবশেষে স্বামী বিবেকানন্দ বাধ্য হয়েছিলেন ব্রাহ্মধর্ম থেকে তার মুখ ফিরিয়ে নিতে। শুধু মুখ ফিরিয়ে নিলে বললে হবে না, স্বামী বিবেকানন্দ তার গুরু, যিনি সর্বধর্মের সমন্বয়, কাউকে তিনি ঘৃণা করেননি, কাউকে তিনি কোনোদিন অশ্রদ্ধা করেননি। সেই রকম স্বামী বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে তার কারো প্রতি এতটুকু অশ্রদ্ধা আশা করতে পারি না। সেই নিবেদিতা যিনি সেই বিবেকানন্দের যদি শিষ্যা বলি, সেই নিবেদিতার মনেও সেই ভাবটা থাকবে না। ভারতবর্ষে সব দিকটাই রয়েছে, নিরাকারবাদ, সাকারবাদ, শাক্তভাব, বৈষ্ণবভাব এবং শক্তিভাব, সবগুলির মধ্যেই এই শ্রীরামকৃষ্ণদেবের অবাধ যেমন বিচরণ ছিল। স্বামী বিবেকানন্দ প্রথমের দিকে ব্রাহ্মধর্ম থেকে তার শক্তিতে পৌঁছানোর যে ইতিহাস আমরা দেখেছি, সারা রাত্রি কেটে গেছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের তাকে শক্তিতে রূপান্তরিত করতে বা শক্তির ভাবটি গ্রহণ করতে। যেদিনে মা তন্নি তারা গানটি গেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে, তখন শ্রীরামকৃষ্ণদেব হাততালি ধরে নেচে উঠেছিলেন, বলেছিলেন নরের আমার মাকে মেনেছে। অর্থাৎ শক্তির কাছে তিনি শরণাগত হয়েছেন বা চরণাশ্রিত হয়েছেন। সেই এহেন বিবেকানন্দের শিষ্যা নিবেদিতা ব্রাহ্মধর্ম থেকে শক্তি, শক্তি থেকে ব্রাহ্ম, এ বিচরণ তো স্বাভাবিকই। স্বামীজি দেশের যুব সম্প্রদায়ের কাছে যখন মহৎ আদর্শ বাস্তবায়নের জন্য যে সংগ্রাম আহ্বান জানান, তাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেন পৌরুষের উপরে। বিবেকানন্দের শিষ্যা নিবেদিতাও
একই পথে হেঁটেছিলেন। গুরুর শরীর ত্যাগের পরই সমগ্র ভারত পরিক্রমা করে তিনি উচ্চস্বরে ঘোষণা করেছিলেন, মাই রোল ইজ অ্যাওয়েকেন দ্য নেশন অ্যান্ড স্বামী বিবেকানন্দ ইজ আওয়ার হিরো। জাপানি শিল্পী ওকাগুরার সঙ্গে যোগ সাজসে নিবেদিতা রাজনৈতিক কার্যকলাপ বিবেকানন্দ একেবারেই পছন্দ করেননি। কিন্তু স্বামীজির দেহত্যাগের কয়েকদিন পূর্বেই দুজনের মধ্যে যে মতপার্থক্য দেখা দিয়েছিল তা নিবেদিতার লেখা থেকে আমরা স্পষ্ট খুঁজে পাই। নিবেদিতা একটা জায়গায় চিঠিতে লিখছেন 1902 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর যে বিবেকানন্দের তার দেহত্যাগের মাত্র 5 দিন আগে তার ওকাকুরা প্রীতি সম্পর্কে এক অত্যাশ্চর্য ভবিষ্যৎবাণী তিনি করছেন। সেখানে নিবেদিতা চিঠি অনুযায়ী সেটিতে 1902 খ্রিস্টাব্দের 29শে জুন বিবেকানন্দ স্পষ্ট বলেছিলেন, ঠিক মার্গার ঠিক, আমি দেখতে পাচ্ছি এখন তোমার এই বিশ্বাসের কাল। আগে তোমার ব্রাহ্ম বিশ্বাস ছিল, বর্তমানে তোমার এ সকল ওকবরা কেন্দ্রিক বিশ্বাস এগুলিও যাবে যেমনই গেছে অন্যগুলি। স্বামীজির এই কথা শোনার সময় নিবেদিতার ভালো লাগেনি, মনে হয়েছিল অরুচিকর। কিন্তু 6 সপ্তাহের মধ্যেই ওকাকুরার ব্যাপারে নানা অভিজ্ঞতায় তার পূর্বেকার ধারণা সব পাল্টে যায়। রবীন্দ্রনাথের যেমন ওই ব্রাহ্মধর্মের বিশ্বাস, নিবেদিতা ওই টেগরের বিশ্বাস, অর্থাৎ টেগর ফ্যামিলির বিশ্বাস বিবেকানন্দের তিরোধানের অল্প সময়ের মধ্যেই ফিকে হয়ে আসে। সুতরাং ভবিষ্যৎ দ্রষ্টা স্বামী বিবেকানন্দের ভবিষ্যৎবাণী চিরসত্য, এটা প্রমাণিত হয়। নিবেদিতার মৃত্যুর পর যদি আমরা দেখি, রবীন্দ্রনাথ যে শোক প্রবন্ধটি তিনি লিখেছিলেন তার বন্ধেও তার প্রকৃতিগত অনৈক্যের কথা তিনি ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, তার প্রবল শক্তি আমি অনুভব করছিলাম, কিন্তু সেই সঙ্গে এটাও বুঝেছিলাম তার পথ আমার চলবার পথ নয়। তার সর্বতোমুখী প্রতিভা ছিল, সেই সঙ্গে তার আরেকটি জিনিস ছিল, সেটি ছিল তার যোদ্ধিত্ব, যোদ্ধা ভাব। তার বল ছিল এবং সেই বল তিনি অন্যের জীবনের উপর একান্ত বেগে প্রয়োগ করতেন। মনকে পরাভূত করিয়া অধিকার করিয়া লইবার একটা বিপুল উৎসাহ তার মধ্যে কাজ করত। যেখানে তাকে মানিয়া চলা অসম্ভব, সেখানে তার সঙ্গে মিলিয়ে চলা কঠিন ছিল। অন্তত আমি নিজের দিক দিয়ে তা বলতে পারি। তার সঙ্গে আমার মিলনের নানা অবকাশ ঘটলেও এক জায়গায় অন্তরের মধ্যে আমি গভীর বাধা অনুভব করতাম। সে যে ঠিক মতের অনৈক্যের বাধা তা নয়, সে যেন একটা বলবান আক্রমণের বাধা। রবীন্দ্র দৃষ্টিতে নিবেদিতার এরূপ প্রকৃতি হওয়া সত্ত্বেও তিনি রবীন্দ্র গল্পের প্রথম অনুবাদিকা হিসাবে সাহিত্য মহলে বিশেষ পরিচিত ছিলেন। তিনি স্বয়ং জগদীশচন্দ্র বসু ও অবলে বসুর সাহায্যে কাবলিওয়ালা, ছুটি, দান প্রতিদান গল্প 3টি অনুবাদ করেন। তার মৃত্যুর পর কাবলিওয়ালার অনুবাদটি দ্য মডার্ন রিভিউ পত্রিকার জানুয়ারি মাসের 1912 খ্রিস্টাব্দের সংখ্যায় প্রকাশিত হয়। রবীন্দ্র গল্পের প্রথম আন্তর্জাতিক সম্মেলন গ্রন্থে, সেই গ্রন্থটির নাম ছিল হাংরি স্টোন অ্যান্ড আদার স্টোরিজ। এই গ্রন্থটিতে নিবেদিতার এই অনুবাদটি সংকলিত হয়েছিল। কাবুলিওয়ালা গল্পটি ইংরেজ চিত্রশিল্পী উইলিয়াম রোথেনস্টাইনকে মুগ্ধ করেছিল। এরপর ইংরেজিতে অনুদিত রবীন্দ্রনাথের অন্যান্য সাহিত্যকর্মকে রপ্ত করেন। নিবেদিতার কাছে রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, তিনি সেটি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ভাবনা চিন্তায় মশগুল হয়ে থাকতেন। কারণ তিনি রবীন্দ্রনাথের লেখার মধ্যে, রবীন্দ্রনাথের সাহিত্য চিন্তার মধ্যে তিনি বিশ্ব একত্রীকরণের, বিশ্ব চিন্তার একটা রেশ খুঁজে পেয়েছিলেন এবং বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষের সামগ্রিক দিক দিয়ে আধ্যাত্মিক চিন্তার ব্রাহ্ম ধর্মীয় প্রকাশটি নিবেদিতাকে শুধু উদ্বুদ্ধ করেনি, ইনি এইটির মধ্যেই তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের আধ্যাত্মিক চিন্তার সুরটি যেন বারবার খুঁজে পেয়েছিলেন। রবীন্দ্রনাথের দৃষ্টিতে নিবেদিতার ওইরূপ প্রকৃতিগত চিন্তাগুলি তার গল্পের মধ্যে যেগুলি তিনি অনুবাদ করেছেন সেগুলি বেশ পরিষ্কারভাবে ফুটে উঠেছে, আমরা সেগুলি লক্ষ্য করতে পারি। রবীন্দ্রনাথের বিভিন্ন সাহিত্যকর্মকে নিবেদিতা যেভাবে অনুবাদ করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, সেটার কারণ কিন্তু মূলত ওইটি যেটি বলছিলাম, যে বিবেকানন্দ রামকৃষ্ণ চিন্তাভাবনার মধ্যে যে সুপ্ত ভারতীয় আধ্যাত্মিক এবং ভারতীয়
বৈদান্তিক চিন্তাভাবনা, যেটি সাকার নিরাকার, দ্বৈত অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত সবগুলির সমাহার রয়েছে, সেগুলি রবীন্দ্রনাথের দৃষ্টিকোণ থেকে হয়তো একটি দুটি ধারা না হলেও অনেকগুলি ধারাকেই পরিপুষ্টতা লাভ করতে সাহায্য করবে। সেগুলি আমরা পরবর্তী তার বিভিন্ন রচনার মধ্যে খুঁজে পাই। যে রবীন্দ্রনাথকে আমরা দেখব যে তিনি এক জায়গায় বলছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, আবার সেই রবীন্দ্রনাথই অন্য জায়গায় বলছে হে মরণ মরণ্যে তুহু মম শ্যাম সমান। অর্থাৎ মৃত্যুকে তিনি বরণ করতে চাইছেন, মৃত্যুকে তিনি শ্যামের সাথে তুলনা করছেন। আবার তিনি এই বিশ্বজগৎকে যখন সামনে থেকে দেখছেন, এই বিশ্ব সংসারকে ত্যাগ করে যেতেও তিনি মরণের দুয়ারে পৌঁছাতে চাইছেন না, মরতে চাইছেন না। অর্থাৎ এই বিশ্ব সংসারেই মশগুল হয়ে থাকতে চাইছেন। এটি তার লেখনীর মধ্যে প্রকাশিত হয়েছে। নিবেদিতার কাছ থেকে ব্রজেনশীল অনেক কিছুভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন। রবীন্দ্র সাহিত্য শুধু সামনে রেখে নয়, ব্রজেনবাবু যিনি পরবর্তীকালে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সুবাদে এবং ভাইস চ্যান্সেলরের পদ অলঙ্কিত করার সাথে নিবেদিতার ভারতীয় চিন্তাভাবনায় এত বেশি তিনি উৎসুক ছিলেন, তাতে তিনি বুঝেছিলেন এই মহিলা ভারতবর্ষে এসে ভারতবর্ষের অন্তরের ভাবটিকেই প্রকাশ করা এবং ভারতীয়দের মধ্যে সেটি ছড়িয়ে দেওয়ার ব্রত তিনি গ্রহণ করেছেন স্বামী বিবেকানন্দের অনুপস্থিতিতে। তাই এই ব্রজেন্দ্রনাথ শীল আমরা দেখব নিবেদিতা সম্পর্কে একটি অসাধারণ কথা বলছেন। তিনি বলছেন নিবেদিতা আসলে স্বামী বিবেকানন্দের উপসংহার বললে এতটুকু অত্যুক্তি হয় না। নিবেদিতা ব্রিটিশ সাহিত্যিক মহলে রোথন স্টাইলের মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের কথা প্রথম জানতে পেরেছিলেন। উইলিয়াম রোথেনস্টাইন রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানান ইংল্যান্ড যাওয়ার জন্য। রবীন্দ্রনাথ 1912 সালের জুন মাসে ইংল্যান্ডে গিয়েছিলেন। উইলিয়াম রোথেনস্টাইন রবীন্দ্রনাথকে W.B. ইয়েটস অ্যান্ড C.F. অ্যান্ড্রুজের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বলা বাহুল্য এইসব উনি করেন নিবেদিতার অনুরোধে। W.B. ইয়েটস গীতাঞ্জলি প্রিফেস লিখে দিলেন। সুতরাং নিবেদিতার প্রভাব 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির পশ্চাতে একটা বিশাল ভূমিকা ছিল। এটা আজও বাঙালি তথা ভারতীয়দের চিত্ত সমক্ষে এসে পৌঁছায়নি। গর্বের সাথে আমি বলতে পারি যে নিবেদিতাকে নিয়ে আমার এই 52-53 পর্বের নিবেদিতার ভারত দর্শন চলছে, আমার মনে হয় নিবেদিতার ভারত দর্শনের একটা বিশেষ দিক যদি বলি, প্রথম বাঙালি এই সাহিত্য জগতের মুখ উজ্জ্বলকারী তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল আমাদিকে যেমন গর্বিত করে, যেমন সম্মানিত করে, তেমনি নিবেদিতাকেও তার পেছনে প্রদীপের আলোর মতোই এই মশালটি জ্বালতে যেন সহযোগী যোদ্ধা হিসেবেই কাজ করেছিল। এটি অনেকেই জানে না। W.B. ইয়েটস গীতাঞ্জলির প্রিফেস লিখে দিয়েছিলেন নিবেদিতারই অনুরোধে। সুতরাং নিবেদিতার প্রভাব ওই 1913 সালে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তির পেছনে কিন্তু একটা বিশাল ভূমিকা ছিল, একথা অস্বীকার করা যায় না। তবে রাজনীতির ব্যাপারে কবি সন্ত্রাসবাদী আন্দোলনের সঙ্গে নিবেদিতার যোগাযোগকে সমর্থন করেননি, এটা যেমন সত্য, আবার নিবেদিতাও রবীন্দ্রনাথের সাহিত্য চর্চায় মশগুল থেকে জাতির উত্থানের পথে নিষ্ক্রিয় ভাবনা অর্থাৎ নিশ্চুপ থাকা, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে উদ্বেলিত না করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে সহযোদ্ধার ভূমিকায় গ্রহণ না করে কেবল কবির ভূমিকায় দূর থেকে কয়েকটি কবিতা লিখে ভারতবর্ষের সংগ্রামীদের উদ্বুদ্ধ করা ছাড়া রবীন্দ্রনাথ যেমন সামনের সারিতে এসে পৌঁছাতে পারেননি, সেটাকেও নিবেদিতা কিন্তু ভালো চোখে দেখেননি। সেটা ওই টমসন সাহেব যিনি রবীন্দ্রনাথের জীবনী রচনা করেছেন,
সেই টমসন সাহেবের লেখা থেকে পরিষ্কার হয়ে যায়। দুজনের মধ্যে সখ্যতা ছিল, কিন্তু আবার দুজনের মধ্যেই যে জিনিসগুলো দুজনের পছন্দ করতেন না সেগুলিও বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। আমরা দেখব 1921 সালে 24শে নভেম্বর কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে ক্ষুব্ধ কবি লিখেছিলেন, ভগিনী নিবেদিতা বিবেকানন্দের শিষ্য হয়েও কুশিক্ষাগ্রস্ত হয়েছেন। তার কারণ হচ্ছে রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে নিবেদিতা যখন সশস্ত্র বিপ্লবকে চাঙ্গা করার জন্য তার বাড়িতে, বাগবাজারের বাড়িতে পুলিশের আনাগোনাকে একদম দূরে সরিয়ে দিয়ে, তাকে কোনোভাবে পাত্তা না দিয়ে বিপ্লবের যারা সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত বিপিন পাল থেকে শুরু করে আমাদের ভূপেন্দ্রনাথ দত্ত এবং দেশবন্ধু চিত্তরঞ্জনের যারা সহযোগী একসময় কর্মী ছিলেন, তাদের অনেকেই পরবর্তীকালে বলতে শোনা যায় যে নিবেদিতা আমাদের পাশে ছিলেন বলেই আমরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য বুক চিতিয়ে নিজেদের জীবন দিতে এতটুকু আমরা পেছপা নয়। হেমচন্দ্র কাননগো এবং আমরা উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, এই সমস্ত বিপিন পাল প্রত্যেকেই কিন্তু ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবের যে ভূমিকা গ্রহণ করেছিলেন তার পিছনে নিবেদিতার ভূমিকাকে রবীন্দ্রনাথ ঠাকুর যে ভালো চোখে দেখেননি, তাই তিনি বিবেকানন্দের শিষ্য হয়ে কুশিক্ষাগ্রস্ত হয়েছেন এই কথাটি বলতে দ্বিধাবোধ করেননি। 1921 খ্রিস্টাব্দে 24শে নভেম্বর কোনো একজন ব্যক্তিকে রবীন্দ্রনাথ এরকম একটি চিঠি লিখেছিলেন। সে চিঠির আমরা যদি বিশেষভাবে দেখি, সেটি দেখব এক বিতর্কিত সম্পর্কের একটা সন্ধান দেয়। কবির বিবেক বিরাগ ক্ষণিকের অভিব্যক্তি মাত্র এটা মনে হতে পারে। পাঠকরা মনে রাখবেন, নিবেদিতার গুরুদেব স্বামী বিবেকানন্দ। ভারতের সনাতন ধর্মের ইতিহাসে গুরুদেবের কাছে শিষ্যের সম্পূর্ণ আত্মনিবেদন একটি স্বাভাবিক ধর্ম। সুতরাং ঈর্ষান্বিত কোনো ভিন্ন মতের লোকের পক্ষে পরম সত্যটিকে মেনে নেওয়া কঠিন হওয়া স্বাভাবিক ছিল। তাই রবীন্দ্রনাথের লেখা ভগিনী নিবেদিতা প্রবন্ধটিতে নিবেদিতার ভারতে আসার পেছনে যে বিবেকানন্দের অনবদ্য ভূমিকা ছিল সেটি তিনি অস্বীকার করে তারই উদারতাকে তিনি খর্ব করলেন মাত্র। এতে কবি কৃপণ হয়ে রইলেন, এটা হয়তো ভাবতে পারা যায়। কিন্তু আবার উল্টো দিক দিয়ে যদি চিন্তা করি, রবীন্দ্রনাথ এবং নিবেদিতার যে সম্পর্ক, তারা দুজনেই যেন নিজেকে ভারতীয় এবং অতি ভারতীয় বলে প্রমাণ করার চেষ্টা করেছেন। নিবেদিতা রবীন্দ্রনাথের সাথে যতক্ষণ মিশেছেন, তার শিলাইদহের বাড়ি থেকে শুরু করে সমাজ সচেতন হওয়া বা সামাজিক জীব তথা সামাজিক মানুষগুলির সাথে যেভাবে এক আত্মা হয়ে নিবেদিতা কাজ করার চেষ্টা করেছেন, মিশেছেন, মিলেছেন, তাদের দুয়ারে বসেছেন, তা দেখে সেই রবীন্দ্রনাথই কিন্তু আবার তাকে লোকমাতা উপাধি দিতে বলেননি। এবং তিনি এটিও বলতে ছাড়েননি যে ভারতবর্ষের সমগ্র সমাজটি যদি একটি শিশু স্বরূপ হয়, নিবেদিতা স্বয়ং তার অঞ্চলে অর্থাৎ তার আঁচলের মধ্যে এই শিশুটিকে লালন পালন করেছেন। তাই তিনি লোকমাতা অর্থাৎ ভারতবর্ষের এই লোক সমাজের তিনি মাতা স্বরূপ। আদি ব্রাহ্ম সমাজের অন্যতম সম্পাদক রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নিরাকার উপাসনার সমর্থক, আর রামকৃষ্ণ ছিলেন মূর্তি পূজার অন্যতম উপাসক। এটি বলার অপেক্ষা রাখে না। বিবেকানন্দ তো তারই শিষ্য। সুতরাং চ্যালেঞ্জ নিয়ে স্বামীজি ব্রাহ্ম সমাজের একদেশী ভাব দূর করতে নিবেদিতাকে কালীতত্ত্ব বুঝিয়ে তাকে দিয়েই অ্যালবার্ট হলে কালী সম্পর্কে বক্তৃতা করেছিলেন। সেদিন নিবেদিতার বক্তব্য শুনে সায়েন্স অ্যাসোসিয়েশনের ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ভীত হয়ে বলেছিলেন, এতদিন কালো কালী ছিল, তাই রক্ষে এই সাদা কালী এসে দাঁড়ালে দেশকে পৌত্তলিকা থেকে তো বাঁচানো যাবে না। অর্থাৎ তখনকার দিনে ভারতবর্ষের মানুষেরও কালী সম্পর্কে দ্বিধাবোধ ছিল। ব্রাহ্ম ধর্মের মানুষেরা তো কালীকে বিশ্বাসই করতেন না, এবং কালীকে জগদীশ বসু থেকে আরম্ভ করে তাদের পরিবারের মানুষরাও কিন্তু এই কালী পূজা, কালীর সাধনাকে ভিন্ন দৃষ্টিতে দেখতেন। কিন্তু
সেই দিনের বক্তৃতা অসম্পূর্ণ হয় নিবেদিতাকে দিয়ে পুনরায় কালীঘাটে কিন্তু বক্তৃতা দেওয়া হয়েছিল। সাকার উপাসনা সম্পর্কে নিবেদিতার বক্তব্যে সমাজের একটি অংশ নড়ে গিয়েছিল। কবি নিবেদিতা সম্পর্কে লিখেছিলেন, দল বেঁধে দলপতি হয়ে ওঠা তার পক্ষে কিছুই কঠিন ছিল না, কিন্তু বিধাতা তাকে দলপতির চেয়ে অনেক উচ্চ আসন দিয়েছিলেন। আপনার ভিতরকার সেই সত্যের আসন হতে নেমে তিনি হাটের মধ্যে মাচা বাঁধেন নাই। এদেশে তিনি তার জীবন রেখে গেছেন, কিন্তু দল রেখে যাননি। অর্থাৎ বিবেকানন্দ, নিবেদিতা ও রবীন্দ্রনাথকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা যদি দেখি, বিরূপ অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে তাদের মহত্বকে খর্ব করা আমার উদ্দেশ্য নয় অন্তত। কারণ আমি এই তিনটি জীবন বিবেকানন্দ, নিবেদিতা, রবীন্দ্রনাথকে যদি আলাদা আলাদা চর্চা করি, দেখব তারা তিনটি নদী, তিনটি ব্যক্তিত্ব আসলে তিনটি নদীর মতো একই সাগরে মিশেছে। সেটি ভারতবর্ষের বেদ বেদান্ত, ভারতবর্ষের উপনিষদ, ভারতবর্ষের উপনিষদের সাথে ব্রাহ্ম, শাক্ত, বৈষ্ণব মিলে মিশে একাকার হয়ে গেছে। নিবেদিতার চরিত্রে তাই দুটো দিকই তুলে ধরা হয়েছিল। যেমন তিনি বিবেকানন্দের শিষ্য হওয়া সত্ত্বেও সাহিত্য ও সংস্কৃতির চেতনার দিক দিয়ে তিনি ছিলেন রবীন্দ্র অনুরাগী। তাই কবির সঙ্গে প্রথম পরিচয়ের পরে নিবেদিতা বিবেকানন্দের নিষেধকে অগ্রাহ্য করেও তার সঙ্গে যোগাযোগ রাখতেন। কবি নিবেদিতার প্রতি কিঞ্চিত বিরূপ হলেও তার চিরবিদায় নেয়ার কয়েক বছর পর তারই সম্পর্কে কবির কণ্ঠে উচ্চ প্রশংসার বাণী উচ্চারিত হয়েছিল। কবি লিখছেন, ভগিনী নিবেদিতা আমাদেরকে যে জীবন দিয়ে গেছেন তা অতি মহৎ জীবন। তার দিক থেকে তিনি কিছুমাত্র ফাঁকি দেননি। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনার যা সর্বশ্রেষ্ঠ, সকলের শ্রেষ্ঠ, আপনার যা মহত্তম, তাই তিনি দান করেছেন। সেজন্য মানুষ যত প্রকার কিছু সাধন করতে পারে সমস্তই তিনি স্বীকার করেছেন। এ কেবল তার পণ ছিল, যা একেবারে খাঁটি, তাই তিনি দেবেন। নিজেকে তার সঙ্গে একটুও মেশাবেন না। নিজের ক্ষুধা, তৃষ্ণা, লাভ, লোকসান, ক্ষতি, প্রতিপত্তি কিচ্ছু না, ভয় নাই, সংকোচ না, আরাম না, বিশ্রাম কিচ্ছু নেই। এই যে এত বড় আত্মবিসর্জন আমরা ঘরে বসে পেয়েছি, তাকে আমরা যে অংশে লঘু করে দেখব সে অংশেই বঞ্চিত হব। পেয়েও আমাদের পাওয়া ঘটবে না। তিনি হিন্দু ছিলেন বলে নয়, তিনি মহৎ ছিলেন বলেই তিনি আমাদের প্রণম্য। তিনি আমাদের মতন ছিলেন বলেই তাকে ভক্তি করব তা নয়, তিনি আমাদের চেয়েও বড় ছিলেন, তাই বলেই তিনি আমাদের ভক্তির যোগ্য। সেই দিক দিয়ে যদি তার চরিত্র আলোচনা করি, তবে হিন্দুত্বের নয়, মনুষ্যত্বের গৌরবে আমরা গৌরবান্বিত হব। ভগিনী নিবেদিতা একান্ত ভালোবেসে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে নিজেকে ভারতবর্ষের দান করেছিলেন। তিনি নিজেকে কিছুমাত্র হাতে রাখেননি, নিজের জন্যও কিছু আলাদা করে সরিয়ে রাখেননি। বস্তুত তিনি ছিলেন লোকমাতা। তিনি যখন বলতেন আওয়ার পিপল, তখন তার মধ্যে যে একান্ত আত্মীয়তার সুরটা বাজত, সেটা আমাদেরও কারো কারো কণ্ঠে তেমন লাগতো না। আসলে ভগিনী নিবেদিতা এই দেশের মানুষকে যেমন সত্য করে ভালোবাসতেন, তা যে দেখেছে সে নিশ্চয়ই এটা বুঝেছে যে দেশের লোককে আমরা হয়তো সময় দিই, অর্থ দিই, এমনকি জীবনও দিই, কিন্তু তাকে হৃদয় দিতে পারি না। তাকে যেমন অত্যন্ত সত্য করে নিকটের করে জানবার শক্তি আমরা কখনো লাভ করিনি। অবনীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু হ্যাভেলকে লিখেছিলেন, হয়তো আপনি শুনেছেন, আমাদের প্রিয় ভগিনী গত মাসে দার্জিলিংয়ে মারা গেছেন, তার মতো আর কাউকে পাওয়া শক্ত। তার বিচ্ছেদ কি তীব্রভাবে অনুভব করছি, কি বলবো। অর্থাৎ এই বিবেকানন্দ শিষ্যা নিবেদিতা আসলে সেই ভজনশীলের কথায় ফিরে আসি। নিবেদিতা শুধু নিবেদিতা নয়, স্বামী বিবেকানন্দের উপসংহার স্বরূপ বললে এতটুকু দ্বিরুক্তি করা হবে না। তাই আজকে নিবেদিতার 53তম পর্বে, ভারত দর্শনের 53তম পর্বে সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে নিবেদিতা রবীন্দ্রনাথের আরেকটি দিককে আমি তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। রবীন্দ্রনাথ, নিবেদিতা, বিবেকানন্দ তিনটি আলাদা ব্যক্তি হলেও তারা এক ভারতীয় সাগরে মিলেমিশে একাকার হয়ে গেছেন। কবির ভাষায় বলতে হয় যে
হেতা আর্য হেতা অনার্য হেতা দাবির চিন শকুন্দল পাঠান মোগল এক দেহ হলো নীল। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণ নমস্তু। সকলে ভালো থাকুন। আবার দেখা হবে আগামী রবিবার নিবেদিতার ভারত দর্শনে ৫৪তম পর্বে।